নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। মঙ্গলবার সন্ধ্যে 7:34 আমার কাছে সোর্স মারফত একটি অদ্ভুত খবর আসে। অদ্ভুত বলছি কারণ আমি অন্তত এই সময় এই ধরনের খবরকে এক্সপেক্ট করিনি। এর পরের দিনই ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। সে বিষয়ে যখন পড়াশোনা শুরু করেছি তখন হঠাৎ করে আমার সোর্স আমাকে জানায় 7:34 আইএসআই চিফ EK-586 ফ্লাইটে বাংলাদেশে আসেন। তাকে রিসিভ করতে এয়ারপোর্টে এসেছিলেন DGFI এর ব্রিগেডিয়ার মেহেদি। অর্থাৎ আইএসআই চিফ বাংলাদেশে আসবেন, তাও আবার ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের ঠিক আগের দিন। এটা যে কোনো পলিটিক্যাল অ্যানালিস্টই বিশ্বাস করতে চাইবেন না। সময়কালটা একটু ভাবার চেষ্টা করুন। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে গোটা বিশ্ব, গোটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যেখানে তাকিয়ে থাকবে, ঠিক সেই সময়টাকে আইএসআই বেছে নিয়ে বাংলাদেশের মাটিতে পদার্পণ করলেন। শুধু তাই নয়, মোহাম্মদ ইউনেস এই ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানের আগে বা পরে চীন সফরের জন্য নিজেকে তৈরি করছেন। অর্থাৎ প্রধান উপদেষ্টা যাবেন চীনে, ভারতবর্ষের ইন্টেলিজেন্সের নজর থাকবে জয়শঙ্করকে যে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে পাঠিয়েছেন সেখানে, আর বাংলাদেশের মাটিকে ব্যবহার করার চেষ্টা করবেন আইএসআই কর্তারা। পরবর্তীকালে আজকে সেই খবর যখন আন্তর্জাতিক মিডিয়ায় আসতে শুরু করেছে, নিঃসন্দেহে ভারতের সুরক্ষার ক্ষেত্রে কিন্তু এক বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেছে, তা কিন্তু বলাই চলে। অন্তত আইএসআই এর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশ সরকারের যে মিটিং এর সিদ্ধান্তগুলো হয়েছে, তা নিঃসন্দেহে ভারতের শান্তি সুরক্ষার ক্ষেত্রে ভয়াবহ কিছু অপেক্ষা করছে কিনা, সেটা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে কিন্তু আমাদের নিয়ে এসে ফেলেছে। আইএসআই এর 4 সদস্যের দল বাংলাদেশের মাটিতে এসেছেন। এই দলের নেতৃত্বে লেফটেন্যান্ট জেনারেল আসিম মল্লিক। এই আসিম মল্লিকের নেতৃত্বে যে দল আইএসআই পাঠিয়েছে বাংলাদেশে, তাদের লক্ষ্যটা কি? হঠাৎ করে কেন আইএসআই বাংলাদেশের মাটিকে ব্যবহার করার চেষ্টা করছে, সে বিষয়ে উঠেছে এক ঝাঁক প্রশ্ন। সেই দলে কিন্তু বাংলাদেশের টপ মোস্ট অফিসিয়ালদের সঙ্গে মিটিং করেছেন আইএসআই এর উচ্চ পদস্থ কর্তারা। সেই দলে আছেন আইএসআই এর ডিরেক্টর জেনারেল অ্যানালাইসিস মেজর জেনারেল শহীদ আমির। অর্থাৎ বুঝতেই পারছেন, বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে আইএসআই যথাসম্ভব গুরুত্বপূর্ণ কিছু অফিসারদের নিয়ে একটি কঠিন একটা পরিস্থিতি তৈরি করার জন্য, বাংলাদেশকে ব্যবহার করার জন্য তারা এসছেন। এবং সব মিলিয়ে এই খবর যখন আজকে ইন্টারন্যাশনাল একাধিক নিউজ রিপোর্ট প্রকাশ করেছে, ভারতের সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠে গেছে। বাংলাদেশের পক্ষ থেকে ব্রিগেডিয়ার মেহেদি তাদের সঙ্গে পুরোটা কোপ আপ করেছেন। এবার প্রশ্ন হলো, বাংলাদেশের যে সেনাপ্রধান দুদিন আগে ভারতের সঙ্গে যুদ্ধ করব না বললেন, সেভেন সিস্টার্সকে কোনোভাবেই আক্রমণের জায়গা বেছে নেব না বললেন ভারতকে আমাদের পাশে চাই, ভারতের সঙ্গে শান্তিপূর্ণ একটা অবস্থান করতে পারলে ভারত বাংলাদেশ দুপক্ষরই সম্পর্ক ভালো হবে, সেই সেনাবাহিনী, সেই সেনাপ্রধান, সেই ব্রিগেডিয়াররা এখন কেন পাকিস্তানের আইএসআই কে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দিচ্ছেন? এটাই একটা সবচেয়ে বড় প্রশ্ন। পরবর্তীকালে আরো একটি নিউজ এই বিষয়ে আমাদের চোখে পড়লো। কি দেখা গেল বাংলাদেশের রংপুর নামক যে জায়গাটি, সেখানে নাকি পাকিস্তানে আর্মিকে ডিপ্লয় করার সিদ্ধান্ত নিয়েছে ইউনিট সরকার। অর্থাৎ আইএসআই ঠিক যেরকম ভাবে প্ল্যান করছে, ঠিক সেইভাবে ভারতবর্ষকে অ্যাটাক করার জন্য, অশান্ত করার জন্য বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে শুরু করে দিল পাকিস্তান। তা অফিসিয়ালি আজকে আন্তর্জাতিক স্তর কিন্তু জানতে পারলো। অর্থাৎ দুদিন আগে পাওয়া সেই মেসেজ আজকের দিনে দাঁড়িয়ে যে কতটা সত্যি এবং ভয়াবহ ঘটনার সূত্রপাত তৈরি করলো, তা কিন্তু আজকে আপনারা হয়তো বুঝতে পারছেন, ঠিক যেভাবে আমি বুঝতে পারছি। রংপুর নামক জায়গাটা কেন তাৎপর্যপূর্ণ? কারণ এই রংপুর থেকে ভারতের এই চিকেন স্নেকের দূরত্ব কিন্তু 130 কিলোমিটার মোটে। অর্থাৎ এই চিকেন স্নেক সংলগ্ন জায়গায় যদি পাকিস্তান নিজেদের এই আর্মি চিফকে বা আর্মিদের কোনো সদস্যকে ডিপ্লয় করে দেয়, তাহলে ভারতবর্ষের বিএসএফ, ভারতবর্ষের ইন্টেলিজেন্স সমষ্টিগতভাবে, পার্টিকুলারলি এই জায়গাটার উপর নজরদারি কয়েক গুণ কিন্তু এক নিমেষে বেড়ে যেতে পারে। কিছুদিন আগে আরো একটি খবর আমাদের চোখের সামনে আসে। সেখানে বলা হয় পাকিস্তানের সেনাবাহিনী নাকি বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দেবে। পরবর্তীকালে সেই খবরকে ভুয়ো বলে দাবি করে বাংলাদেশি মিডিয়া। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আইএসআই যেভাবে পাকিস্তান থেকে এসে বাংলাদেশের সেনাবাহিনীকে চালনা করার সিদ্ধান্ত নিল,
এবং যেভাবে সেই খবর আন্তর্জাতিক মিডিয়ায় আজকে প্রচার করা হলো, তাতে নিঃসন্দেহে বাংলাদেশের সেনাপ্রধানের বিশ্বাসযোগ্যতা, মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা এবং সব মিলিয়ে এরা দুজন মিলে ভারত বিরোধী যে বড় সড়ো এক চক্রান্ত বা ষড়যন্ত্র করছে তা কিন্তু 100% বোঝা যাচ্ছে। এবং আইএসআই এর মতো মৌলবাদী একটা সংগঠনকে যারা দিনের পর দিন ভারতের একাধিক জায়গাকে অশান্ত করার জন্য পরিকল্পনা করেছে, তাদেরকে গুরুত্ব দিয়ে মোহাম্মদ ইউনূস যে আসলে তার শাসনকালের কফিনের শেষ পেরেকটি পুঁতে দিলেন তা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। কারণ মোহাম্মদ ইউনূসের মাথার উপরে চীন কতটা থাকবে আমি জানি না, পাকিস্তান চাইলেও কিন্তু থাকার ক্ষমতা আর নেই। কারণ ভারত যদি পুরো বিষয়টা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেয়, তাহলে মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎও কিন্তু এক বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যেতে পারে, অন্তত ইন্দো স্পেসিফিক এই রিজনে। কোয়াডের মিটিং এ কিন্তু পার্টিকুলারলি এ বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, চায়না পাকিস্তানের দৌরাত্ম্য নিয়ে কথা হয়েছে এবং এই টেরোরিজমকে দমন করার জন্য ভারত এবং আমেরিকা যে একসঙ্গে কাজ করবে সে কথাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন একে অপরের বিদেশ মন্ত্রী, বিদেশ সচিবরা। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আইএসআই এর এরকম আত্মঘাতী সিদ্ধান্ত আসলে পাকিস্তানকে ধ্বংসের দিকে নিয়ে যাবে নাকি মোহাম্মদ ইউনূসের সময়কালকে আরো তড়িঘড়ি শেষ করার দিকে যাবে, সে তো সময় বলবে। এই খবর যখন প্রকাশিত হয়েছে তখন ভারতের রয়ের মাধ্যম থেকে একটি খবর ভীষণ মাত্রায় প্রচারের আলোতে নেওয়া হয়েছে। বলা হচ্ছে পাকিস্তানের একাধিক মৌলবাদী সংগঠন জাহা ইন্ডিয়া নামক একটি সংগঠন খুলে দিয়েছে ভারতের মাটিতে এবং তারা বাংলা কেন্দ্রিক একাধিক জায়গা দিয়ে ঝাড়খণ্ডে ঢুকে জেএমবির যে জঙ্গি সংগঠন আছে তাদের সঙ্গে একসঙ্গে হাত মিলিয়ে অপারেট করার চেষ্টা করছে। এই জাহাজ ইন্ডিয়া এই সংগঠনের উৎপত্তি কিভাবে হলো, এরা কারা এবং এদের লক্ষ্যটা কি, কিন্তু আনুষ্ঠানিকভাবে সেটা প্রকাশ করেনি। কিন্তু আজকে TV9 বাংলার এই রিপোর্ট যখন প্রকাশ এসছে তখন আইএসআই এর সাথে এই মিটিং এবং জেএমবির সঙ্গে জাহা ইন্ডিয়ার এই ধরনের বৈঠক নিঃসন্দেহে 2 2 4 করতে ভারতের ইন্টেলিজেন্স অফিসারদের সময় লাগার কথা নয়। আরো বিস্তারিত গিয়ে যদি দেখেন তাহলে তারা বলছেন ঝাড়খণ্ডের পাকুড় থানা এলাকায় জেএমবির সঙ্গে জাহা ইন্ডিয়ার সদস্যদের একটি মিটিং হয়েছে এবং সেখানে নাকি জেএমবির একাধিক নেতা যারা বাংলা হয়ে ঝাড়খণ্ডে ঢুকে এই জাহা ইন্ডিয়া 6 দলীয় সদস্যকে ট্রেনিং দিয়ে গেছেন। অর্থাৎ এই জাহা ইন্ডিয়া নামক ভুয়ো সংগঠনকে ভারতের মাটিকে কাজে লাগিয়ে দেশকে অশান্ত করার পরিকল্পনা জেএমবি করছে তা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এই জেএমবি হলো আল কায়দার শাখা সংগঠন, যারা আনসারুল্লাহ বাংলার আরো হত্যাকর্তা বিধাতা আপনারা ভাবতেই পারেন, যেই আনসারুল্লাহ বাংলার নেতাকে জেল থেকে ছেড়ে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। অর্থাৎ সব মিলিয়ে ভারতকে অশান্ত করার বৃহত্তর একটা ষড়যন্ত্র বিদেশ থেকে করা হচ্ছে, যেই ষড়যন্ত্রকে মদত দিচ্ছেন মোহাম্মদ ইউনূস, যেই ষড়যন্ত্রের নেপথ্যে পাকিস্তানের মতো মৌলবাদী টেরোরিস্ট একটা রাষ্ট্র এবং আইএসএফ এর মতো একটা বিপজ্জনক সংগঠন, এই আইএসআই এর মতো বিপজ্জনক সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে মোহাম্মদ ইউনূস আদতে ভারতের শান্তি, সুরক্ষা, সার্বভৌমত্বকে নষ্ট করার চেষ্টা করে যাচ্ছেন, যা আজকে অজিত দোভালের রিপোর্টেও কিন্তু প্রকাশ্যে এসছে। কি করা উচিত ভারত সরকারের? ভারত সরকারের সুরক্ষার প্রশ্নে ঠিক কতটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নেওয়া উচিত সেই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। কিন্তু এই খবর আপনারা কোন আঙ্গিকে দেখছেন, আপনারা কিভাবে দেখছেন এর সমাধান সূত্র বেরোতে পারে তা কমেন্টে জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।